পঞ্চগড়ের নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান। সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমানের জনসভা। ছুটির দিনে প্রার্থীদের জমজমাট প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন ভোট। এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার। প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা চলছে। শহরে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। 1 যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে। যুক্তরাষ্ট্রে নিউ গাজা প্ল্যানে পুনর্গঠনের নামে উপত্যকাকে চকচকে শহর বানানোর রূপরেখা। পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনায় উপেক্ষিত ফিলিস্তিনিরা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না, এমনটাও জানান জামায়াতের আমির। তার দাবি, জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই জামায়াতের কার্ড। বলেন, জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে। আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। পঞ্চগড়ে সমাবেশ শেষ করে দিনাজপুরের পথে রয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, জানাবেন যে দিনাজপুরে সমাবেশী নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমি ঠিক আপনার প্রশ্নটি আসলে শুনতে পাইনি ঠিক মতো। এখানে যেহেতু অনেক স্লোগান চলছে, তারপরেও আমি আপনাকে জানাতে চাই যে এই কিছুক্ষণের মধ্যে আসলে এখানে এই যে জনসভার যে প্রধান অতিথি জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। এর মধ্যেই আমরা দেখেছি যে এই কিছুক্ষণ আগে এখানে ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি, তিনি এসেছেন এই মঞ্চে, এবং সেই সঙ্গে এই মঞ্চে যারা এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, পাশাপাশি 10 দলীয় ঐক্যের যে এখানে দিনাজপুরের যে আসনগুলো রয়েছে, সেই আসনের যে প্রার্থীরা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কথা বলছেন এর মধ্যে। আর যদি দেখায় যে মাঠটি, এখানে যে গৌর শহীদ ময়দান যেখানে আসলে এই আয়োজনটি হচ্ছে, সেই মাঠটি কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে জামায়াতে ইসলামী সহ এই 10 দলীয়
যে ঐক্য, সেই ঐক্যের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মী যারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে যারা বক্তব্য রাখছেন এদের মধ্যে কিন্তু এখানে রাকসু ভিপি জকসুর জিএস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র নেতাদেরকেও আমরা বক্তব্য রাখতে দেখেছি এবং এখানকার যে স্থানীয় নেতা রয়েছেন বিভিন্ন সংগঠনের এই দলীয় ঐক্যের তারাও কথা বলেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে আমির উপস্থিত হবেন এবং এই মঞ্চে উপস্থিত হওয়ার পরে তিনি আসলে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দেবেন এই নির্বাচনের জনসভায়। আমরা সেটির জন্য অপেক্ষা করছি। শিবলি, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই জামায়াতের আমির সেখানে যাওয়ার পরে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য নিয়ে আপনার কাছ থেকে আবারও শুনবো। এদিকে ঢাকার 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা 6টায় হবে সমাবেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাসানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। মিরপুর 12তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। রাজধানীর বংশালে করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা এখনো প্রতিটি মুহূর্তে দু একটি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য, যে নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে, জনগণ যেই সিদ্ধান্ত নেবে আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাল্লাহ। আবারও ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট জালিয়াতির পরিকল্পনা কেউ বা কারা করার চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে সেটা কিভাবে রুখে দিতে হয় সেটা 2024 সালের 5ই আগস্ট যেরকম প্রমাণিত হয়েছে, আবারও আমরা প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা রুখে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে, লিফলেট বিতরণ করে মার্কার পক্ষে ভোট চেয়েছেন প্রার্থীরা। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তারা। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি মনে করবো এটাকে ক্ষমতা না, এটাকে আমানত হিসেবে জনগণের দায়িত্ব হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণার সরাসরি খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছে খুলনায়, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থীরা এবং যারা ভোটাররা রয়েছেন তাদের প্রার্থীদের কাছে চাওয়া কেমন? প্রথমে বলি যে প্রশ্নটি আগে করেছেন, নির্বাচনের পরিবেশটি সেটা নিয়ে এখনও প্রার্থীরা সন্তুষ্ট। বিশেষ করে বিএনপির প্রার্থী যারা রয়েছে তারা পরিস্থিতি ভালো রয়েছে বলে সবাই মনে করেছেন, এবং যারা ভোটাররা রয়েছে তারাও বলছে এখনও পর্যন্ত যে পরিবেশ আছে সেটি অনেকটাই ভালো। তবে জামাতি ইসলাম সহ অন্য দলগুলো বলেছে এখনও তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না, নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে যারা যাচ্ছে, যেগুলো প্রশাসনকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আমরা রয়েছি খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, যিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, একই সঙ্গে খুলনা মহানগর বিএনপির সভাপতিও ছিলেন। তিনি এবার দলীয় প্রতীকে নির্বাচন করছেন এবং সকাল থেকেই তিনি কিন্তু মাঠে রয়েছেন। তিনি নগরীর শিপইয়ার্ড রোড, রূপসা এলাকা, নিউ মার্কেট, কাঁচাবাজার এলাকা, এই সমস্ত এলাকায় তিনি গণসংযোগ করেছেন। তিনি নামাজ আদায় করার পরেই গণসংযোগে আবার নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন আমরা প্রার্থীর সঙ্গে রয়েছি। তিনি এখন ইকবালনগর এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি জানেন যে খুলনা একটা জলাবদ্ধতার নগরী এবং খুলনার
পয় নিষ্কাশন ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন, নানা ধরনের সংকট রয়েছে, সেগুলো নিয়েও তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন তিনি বিজয়ী হতে পারলে এবং তার দল যদি ক্ষমতা যায়, যেহেতু এখানে সিটি কর্পোরেশন কাজ করে, তাদের সঙ্গে এক হয়ে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক উন্নয়ন, সড়কে আলোকবাতি সহ নানান ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করবেন এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তিনি এখানে মাঠে নেমেছেন। আগেও তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এই আসনে, সে কারণে তার একটা অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। শুধু তিনি নয়, খুলনায় যে সমস্ত অন্য প্রার্থীরা রয়েছে তারাও মাঠে রয়েছে এবং খুলনা 2 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নজরুল ইসলাম মঞ্জু ছাড়াও জাহাঙ্গীর হোসেন হেলাল, যিনি মনোনয়ন পেয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ থেকে, এবং আমানুল্লাহ, তিনি মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। এবং সব প্রার্থীরা মাঠে রয়েছে, দেখতে পাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটের এক পর্যন্ত, যতদিন পর্যন্ত প্রচার চালানো যায়, তিনি এই প্রচারে থাকবেন, মাঠে থাকবেন, ভোটারদের কাছে ভোট চাইবেন। শাপিন। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন প্রচারণার বিস্তারিত। এবার একটু সিলেটে যুক্ত হতে চাই সহকর্মী নাবিল হোসেনের সঙ্গে। নাবিল, জানাবেন প্রার্থীদের গণসংযোগ ছুটির দিনে কেমন চলছে? দেখুন, আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, ফলে আমরা দেখেছি যে জুমার নামাজের পর থেকেই মূলত প্রার্থীরা তারা এই যে গণসংযোগে নামেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট 1 আসনের উপশহর এলাকায় এবং সেখানে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি এই উপশহর এলাকায় একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর এখানে যারা মুসল্লিরা আছেন, পাশাপাশি নাগরিক যারা আছেন এই এলাকার, তাদের সাথে তিনি গণসংযোগ করেছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং তার সাথে আমরা মহানগর বিএনপির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমরা এখানে দেখছি যে তারাও আসলে এখানে লিফলেট সহকারে স্লোগানের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। প্রচারণা তো করছেন, মানুষের সাথে যাচ্ছেন, কি প্রত্যাশা করছেন বা কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? সাড়া আল্লাহর রহমতে ভালো সাড়া পাচ্ছি। প্রত্যাশার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কাছে মার্জিন অফ এরর খুব কম, কারণ আমরা ইতিমধ্যে বহু মূল্যবান বছর নষ্ট করে ফেলেছি এবং যখন আগানোর কথা তখন প্রকারান্তরে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের কর্মসংস্থানের অভাবে যুব বেকারত্বের হার অ্যালার্মিং। আমাদের শহরে শহরে বিভিন্ন জনপদে অনলাইন গ্যাম্বলিং, মাদকের প্রকোপ। সিলেটে জলাবদ্ধতা একটা প্রকট সমস্যা। আমাদের আইটি সংশ্লিষ্ট পেশায় যদি এখনই আমরা প্রসার ঘটাতে না পারি, এই পেশায় আর কখনো আসার জায়গা নেওয়ার সুযোগ থাকবে না, কারণ অন্যান্য দেশের কাছে এটা ইতিমধ্যে চলে গিয়েছে। সেই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। আমাদের সিলেট ঢাকা রোড কমিউনিকেশন এটা দ্রুত বাস্তবায়ন দরকার। আমাদের সিলেট ঢাকা এবং সিলেট চিটাগং রোড এবং ট্রেন কমিউনিকেশন একটা ক্যাটাগরিতে নেওয়া দরকার, যেহেতু আমরা দেশীয় এবং বিদেশি বিনিয়োগ সিলেটে চাই। এই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক এবং সেই চ্যালেঞ্জগুলি মিট করার জন্য আমরা সেরকম একটি নেতৃত্ব এই দেশের মানুষ প্রত্যাশা করে, যেটি সম্ভব আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ভায়াবল, ফাংশনাল, ফিজিবল রাষ্ট্রে পরিণত করা, এটি মানুষ প্রত্যাশা। নিশ্চয়ই শুনছিলেন তিনি সিলেটের প্রধান সমস্যার পাশাপাশি বাংলাদেশে একটি নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বের জন্য সাধারণ মানুষের প্রত্যাশার কথা তিনি জানাচ্ছিলেন। বিএনপির পক্ষে মানুষের যে জোয়ার, সেই জোয়ারের কথা তিনি জানাচ্ছিলেন এবং এছাড়া অন্যান্য যে প্রার্থীরা তারাও আসলে জুমা নামাজের পর সিলেটের বিভিন্ন এলাকায় আসলে তিনি তাদের মতো করে প্রচারণা করছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে। নাটোর যেতে চাই সিলেটের পরে এবারে নাটোরে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, জানাবেন যে জুমার পরে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচারণায় নেমেছেন, নাটোরের কি পরিস্থিতি? আসলে নাটোরে 1 আসনে আমরা অবস্থান করছি। নাটোরে 1 আসনে ফারজানা শারমিন পুতুল ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা যদি একটু দেখাই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছেই কিন্তু সে ভোট প্রার্থনা করছেন এবং তাদের কিন্তু দম ফেলার ফুরসত নেই। আসলে নির্বাচনের আর কয়েকটি দিন বাকি, এজন্য কিন্তু তারা চাচ্ছেন, যেহেতু লালপুর বাগাতিপাড়া অর্থাৎ নাটোর 1 আসন আসলে অনেক বড় এলাকা জুড়ে এই আসনটি, সেই জন্য তারা কিন্তু একটি সময়ও নষ্ট করতে চাচ্ছেন না, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এখানে কিন্তু বিএনপির আসলে
স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। ইতিমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও কিন্তু তার শক্ত প্রতিদ্বন্দ্বী। এছাড়াও জামাত প্রার্থী মাঠে রয়েছেন। আসলে ত্রিমুখী লড়াই হবে এখানে, জামাত, বিএনপি এবং যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এখানে কিন্তু মোট আসলে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে 9 জনের প্রতীক বরাদ্দ হয়েছিল, সেই 9 জনের মধ্য থেকে কিন্তু একজন আসলে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। যদিও রিটার্নিং কর্মকর্তার হিসাব অনুযায়ী 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই আসনটি একেবারেই বিএনপির, জামাত এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই ত্রিমুখী লড়াই হবে। এই আসনে আসলে ফারজানা শারমিন পুতুল এবং তার ভাই ছিলেন রাজন, এটা নিয়ে কিন্তু দেশ জুড়েই আলোচনা সমালোচনা ছিল। সেই আলোচনা সমালোচনার পরে ইতিমধ্যে রাজন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং তার বোন পুতুল মাঠে রয়েছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন, জামাত রয়েছেন। নাটোরের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের মধ্যেই কিন্তু এই নাটোর 1 আসন আসলে বাড়তি মনোযোগ আকর্ষণ করছে। এই 1 আসন ঘিরেই আলোচনা সমালোচনা শুরু থেকেই ছিল এবং গণমাধ্যমের শিরোনাম হয়েছে বারবার। এখানে বিভিন্ন প্রার্থী, যে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে যে ভোটারদের আবার যে প্রত্যাশা রয়েছে, ভোটাররা বলছেন যে দীর্ঘদিন পরে যেহেতু একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেজন্য কিন্তু তারা দেখে শুনে ভালো প্রার্থীকেই তারা ভোট দিতে চান। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হাসান। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রচারণার খবর জানানোর জন্য। শুরু হয়ে গেছে ভোটের মাঠের লড়াই, তবে এখনও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় 2 জোটই। বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী রয়েছে। অন্তত 13টি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী। একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথা ব্যথা না থাকলেও তাদের গলার কাঁটা বিদ্রোহীরা। জামায়াত জোট বলছে সমঝোতা হবে শিগগির। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। পাবনার 2টি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 298টি আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার। কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন 1981 জন প্রার্থী, যার মধ্যে 91টি রাজনৈতিক দলের 1732 জন, বাকি 249 জন স্বতন্ত্র প্রার্থী। 51টি রাজনৈতিক দলের 29টি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক। আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট। সেই হিসাবে শরিকদের 17টি আসন ছেড়ে দেয় বিএনপি, যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন 5 জন। তবে 298টি আসনে এই জোটের প্রার্থী প্রায় 450। বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী। জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি। 30টির বেশি আসনে আছেন এমন প্রার্থী। শরিকদের ছেড়ে দেয়া 4টি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা। এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা। বিএনপির জনাব তারেক রহমানের সাথে 4 তারিখে আমার আলোচনা হয়েছে। তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা, কর্মী, সমর্থক, ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। ভোটের মাঠে নামার আগে 10 দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া, যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া। ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। 6 আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও 298টি আসনে জোটের প্রার্থী 313 জন। এনসিপিকে ছেড়ে দেয়া 7টি আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীরাও। 10 দলীয় ঐক্যজোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে। জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন 253টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। এককভাবে 192টি আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা। যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে আমাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হ্যাঁ, ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অত্যাচার ও অনাচার ফিরে আসবে না। নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা, এমনটাই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাইয়ে বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন,
ভোট গণনায় কিছুটা সময় লাগলেও ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের সমস্যাই হবে না। প্রেস সচিব আরও বলেন, বর্তমানে সারা দেশে গণভোটে হ্যাঁয়ের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। শান্ত থেকে ধৈর্যের সাথে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয়, তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চেয়েছেন তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান, নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা 11 আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। 10 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী শাপলা কলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব ইনশাআল্লাহ। মিরপুর 7 নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে 7 নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াত ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে, তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণার আরও খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, প্রার্থীদের সার্বিক প্রচারণা কেমন দেখছেন? সাপ্তাহিক ছুটির দিনে নিশ্চয়ই গণসংযোগে আরও বেশি মনোযোগ দিতে পারছেন তারা। শাফিন, গতকালের পর থেকেই কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা যে শুরু হয়েছে, তারপর থেকে চুয়াডাঙ্গার 2টি আসনে 6 প্রার্থী একেবারে শুরু করে দিয়েছেন তাদের প্রচারণা, গণসংযোগ। আর দম ফেলার ফুরসত নেই, যেহেতু আজকে শুক্রবার, জুম্মার দিন, জুম্মার নামাজ আদায় শেষেও কিন্তু আসলে এই প্রার্থীরা নানা জায়গায় নামাজ আদায়ের পরে জনসংযোগে ব্যস্ত হয়েছেন, গণসংযোগ করেছেন এবং ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার পীরগঞ্জ জামে মসজিদে। এখানে নামাজ আদায় করেছেন বিএনপির প্রার্থী, অর্থাৎ ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান। নামাজ আদায়ের পরে আসলে আপনাদের পরিকল্পনা কি, কোথায় কোথায় আজকে গণসংযোগ করবেন? ধন্যবাদ আপনাকে। কালকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে নির্বাচনী যে পদযাত্রা শুরু হয়েছে আমরা কালকে করছি। আজকে নামাজের পরে আমরা আমার আলমডাঙ্গা উপজেলায় 3টি ইউনিয়নে আছে। আমার হলো নাগদা ইউনিয়ন, আলহাস ইউনিয়ন এবং খাসকড়া ইউনিয়ন। এই 3টে ইউনিয়নে আজকে আমরা গণসংযোগ করব এবং পথসভা করব। এর ভিতর দিয়ে সন্ধ্যার পরে রাত্রে আমাদের একটা জায়গায় হলো আমাদের বড় করে একটা প্রোগ্রাম আছে। সেটা বিভিন্ন আপনারা জানেন যে আলমডাঙ্গা আমাদের বিভিন্ন সাধু সংঘের লোকজন আছে, ওরা সবাই একত্রিত হবে। সেখানে সন্ধ্যার পরে বড় একটা প্রোগ্রাম আছে। কি মেসেজটা দিচ্ছেন সব থেকে ভোটারদের কাছে? না, ভোটারদের কাছে আমরা যে মেসেজটা দিচ্ছি যে আমরা 17 বছর ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম। ভোটের দিনটা যাতে উৎসবমুখর পরিবেশ হয় এবং আমরা যাতে 70 থেকে 80% ভোটারদেরকে আমরা উপস্থিতি ঘটাতে পারি। ভোট যাকেই দিক না কেন, এই নির্বাচনটা একটা উৎসবমুখর এবং যাতে
এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করে। এই দীর্ঘ 17 বছরে যে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অধিকারটার জন্য যে আমরা আন্দোলন করেছি, সেই 17 বছরের আন্দোলন, এইটাকে পরিস্ফুটিত করার জন্য আমরা 12 তারিখকে আমরা বেছে নিয়েছি যে আমরা ভোটারদেরকে করব, এবং আমরা এই ব্যাপারে সবাইকে উৎসাহিত করছি যে আপনি ভোট প্রার্থী যাকেই আপনি ভোট দেন না কেন, আপনি ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে এসে আপনারা ভোট দেন আগামী দিনের একটি পরিবর্তনের বাংলাদেশের জন্য। ধন্যবাদ। শাফিন, শুনছিলেন যে আসলে প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করাই কিন্তু তারা আসলে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, এবং তারাও কিন্তু চেষ্টা করছেন যে নিশ্চিত করা। একই সাথে কিন্তু আসলে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতিতেও কিন্তু আসলে সবাই সমান তালে এগিয়ে রয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানানোর জন্য। রাজধানীর নয়াপল্টনে স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। পরিবারের দায়েরকৃত মামলায় তিনি এজাহার নামে 1 নম্বর আসামি। অপর অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে ধরতেও পুলিশের অভিযান চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা শৈশব আর শিক্ষা জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। স্কুলের ছোট্ট অফিস কক্ষ, ভেতরে আটকা কোমলমতি এক শিশু, যাকে নির্মমভাবে মারছে প্রাপ্তবয়স্ক এক পুরুষ। ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব শিশুটির চোখে স্পষ্ট। পাশে শিশুটির হাত ধরে বসা একজন নারী, যিনি থামান না, বরং পাশবিকতার সহযোগী। ফুটেজের আরেক অংশে তাকিয়ে দেখা যায় শিশুটিকে শাসাতে মারতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ আর ঘৃণা। গা শিউরে ওঠা শিশু নির্যাতনের ঘটনা রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমির। স্কুলটির গেটে বা নামফলকে কোথাও নেই বাধ্যতামূলক EIIN নাম্বার। আবাসিক ভবনের নিচেই শ্রেণীকক্ষ, যেখানে প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত করা হয় পাঠদান। একজন তো ম্যাডাম শারমিন, আর একজনের নাম তো স্যারের নাম তো আমি জানি না। আপনাদেরকে আজকে গেট বন্ধ রাখতে বলছেন? না, উনি বলেন নাই, আমি তো স্কুলের সাথে আমার সম্পৃক্ত তো নাই। আজকে বন্ধ বলে দিছে মিসে, কিসের জন্য বন্ধ তা জানি না। এরপরই স্কুলের গ্রুপে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে। অভিভাবকরা তখনই বুঝে যান ঘটেছে বড় কিছু। ভাইরাল ভিডিও দেখে অভিভাবকরাই শনাক্ত করেন শিশুটির হাত ধরে থাকা নারী স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহান, আর স্ট্যাপলার দিয়ে ভয় দেখিয়ে মারধর করা ব্যক্তির নাম প্রবীর কুমার, যাকে স্কুলের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া হয়। পূর্বে বেতন যতবার দিতে আসছি, ওই ভদ্রলোক আমাদের কাছ থেকে বেতন রিসিভ করতো। এখন যেহেতু একটা ঘটনা ঘটছে, আমার বাচ্চা তো আমি এখানে পড়াবো না। লাথি মারে, ঘুষি মারে, থুতু মারে, মানে এগুলো আসলে নেওয়া যায় না। বাচ্চাটা বিশেষ করে ওর একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে মুখের অস্ত্র, যেটা থুতু। শুনছি ম্যাডামের এড়িয়ে ফেলেছে, ওই কামড় দিছে। প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার পরিবারের এক সদস্যের সাথে কথা হয়। তিনিও দায় চাপান ম্যানেজারের উপর। 18 তারিখে আমরা 19 তারিখে তাকে বহিষ্কার করা হয়েছে, এবং যে গার্ডিয়ানের সাথে আমাদের প্রবলেম ছিল সেই গার্ডিয়ানের সাথে আমরা মিট করেছি, আমরা ক্ষমা চেয়েছি, সব হয়েছে আমাদের। যখন কমিশনার, ওই এলাকার কমিশনার থেকে শুরু করে সব আমরা একসাথে বসে এটা সমাধান হয়েছে। এদিকে নির্যাতিত শিশুটির মা বৃহস্পতিবার পল্টন থানায় দুজনকে আসামি করে শিশু নির্যাতন মামলা করলে শুক্রবার ভোরে স্কুল ম্যানেজার প্রবীর কুমারকে গ্রেফতার করে পুলিশ। আরেক আসামি শারমিন জাহানকে ধরতেও চলছে অভিযান। নির্মম একটা কাজ, একটা শিশুকে কোনোভাবেই মানসিক বা শারীরিকভাবে নির্যাতনের অধিকার কারণে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সহিংসতার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। ভয় আর ট্রমা শিশুর মনোজগতে গেঁথে গিয়ে থমকে দিতে পারে তার শিক্ষা জীবন। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা, এগুলো নিয়ে তার মধ্যে একটা ফোবিয়া তৈরি হবে। এগুলো দেখলেই সে ভয় পাবে, কারণ সে এখান থেকে কিন্তু এক ধরনের মানসিক ট্রমার শিকার হয়েছে। একটি হচ্ছে যে রাষ্ট্রের পর্যায় থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, করে এটার এই একটা দৃষ্টান্ত স্থাপন করা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। শহরে 7 মাসে 6 খুন, গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট। কিন্তু তার প্রকৃত পরিচয় ও হত্যার কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনিক। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকেই গত 7 মাসে উদ্ধার হয়েছে 5টি মরদেহ, খুন হয়েছেন 6 জন। সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে। এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে। পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট। কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত নাম সবুজ শেখ। বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে। 3 ভাই ও 4 বোনের মধ্যে দ্বিতীয় তিনি।
সাভার থানা ও সাব রেজিস্ট্রার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট। খোদ থানার সামনে কখনো পুলিশের কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা। গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল। সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব। প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা। আমরা যতটুকু আদালতের মাধ্যমে শুনতে পেরেছি, সে বিকৃত যৌনর লিপ্ত থাকতো, সে যাকে টার্গেট করত সেই মেয়ে বা নারীর দিকে যদি অন্য কেউ দেখতো তাকে সে কৌশলে এখানে এনে খুন করত। হ্যাঁ, ওনাকে তো প্রায় 2 থেকে 3 বছর দিয়ে দেখি এখান দিয়ে চলাফেরা করে, কথাবার্তায় যে বোঝা যায়, আমার মনে হয় না উনি পাগল। কথাবার্তা একবারে সুষ্ঠুভাবে কথা বলতেছে, ভালোভাবেই কথা বলে। ওই যে এই জায়গায় বেঞ্চে বসে অনেক কিছু লিখতো, তারপর এই জায়গায় এসে কিছু চাইলে দিতাম, খাইতো আর কি। মাঝে মধ্যে আবার যদি আমরা উকি মারতে গেতাম কি লিখতো, কিন্তু দেখতে দিত না, শুধু ধমক মেরা সরাই দিত। এখন পর্যন্ত 6 হত্যার অভিযোগ সম্রাটের বিরুদ্ধে। গেল বছর 4 জুলাই 75 বছরের আসমা বেগম, এরপর 29 আগস্ট এক অজ্ঞাতনামা যুবক, 11ই অক্টোবর খুন হন এক অজ্ঞাতনামা তরুণী, 19 ডিসেম্বর আগুনে পোড়া এক পুরুষকে উদ্ধার করা হয় একই ভবন থেকে। 4 জুলাইয়ের হত্যা বাদে বাকি সবগুলোই একই কমিউনিটি সেন্টারে সংঘটিত হয়েছে। আমরা তদন্ত করতেছি, দেখি সে আসলে তার পিছনে কেউ আছে কিনা, এটা তো আমরা তদন্ত করব। তার কোনো ব্যাংক ডিটেলস পাইনি ভাই। তার যে সে নাম দিছে ওই নামে আমরা আমাদের যে আছে ওই জায়গায় সার্চ দিছি, তার নামে কোনো রকম কিছু নাই। সবশেষ 2 খুনের সুরাতহালে উঠে আসে পুড়িয়ে দেওয়া 2 জনের একজন কিশোরী হলেও অন্যজন ছিলেন তৃতীয় লিঙ্গের। এরই মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সম্রাট। এর আগে 2019 সালে সাভার থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এর মাঝে যমুনা টিমের হাতে আসে নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। 2014 সালে সাভারের হেমায়েতপুরে 30 বছর বয়সী শাওন নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছিলেন এই সম্রাট। আদালতের সামনে 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন তিনি। প্রশ্ন হচ্ছে, এর পরেও কিভাবে জেল থেকে বেরিয়ে এসেছিলেন সম্রাট? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের পর নতুন রূপে ফিরেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিল। কদিন আগেও ছিল জরাজীর্ণ। নতুন জেলা প্রশাসকের উদ্যোগে বিনোদন ও সংস্কৃতি চর্চা কেন্দ্রটির চিত্র এখন পাল্টেছে। কয়েক বছর ধরে বর্ষবরণ সহ সব উৎসব বন্ধ থাকলেও এখন থেকে সেগুলো সবার জন্য হবে উন্মুক্ত। কেউ দল বেঁধে আড্ডারত, কেউ ব্যস্ত ভ্রমণে, শিশুদের কোলাহলে মুখর পরিবেশ। এমন প্রাণচাঞ্চল্য নিয়মিতই দেখা যাচ্ছে চট্টগ্রামের ডিসি হিলে। তবে কিছুদিন আগেও ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। অবহেলা আর অযত্নে বিবর্ণ হয়ে পড়েছিল ঐতিহ্যবাহী পার্কটি। ময়লা আবর্জনা, ভাঙাচোরা অবকাঠামোর কারণে যেতেন না অনেকে। এখন পাল্টেছে দৃশ্যপট। সংস্কারের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে সংস্কৃতি চর্চার অন্যতম এই সূতিকাগারে। অনেকদিন ধরে বিবর্ণ ছিল আর কি, তো সুন্দর করে রং করাতে জিনিসগুলো কালারফুল হচ্ছে, দেখেও ভালো লাগছে, বসে গল্প করছি, পরিবেশটা খুব ভালো লাগছে। আর রাত্রেবেলা এদিকে যাই যে যখন লাইট টাইট জ্বলে তখন খুব সুন্দর লাগে। নতুন রং করা হয়েছে এবং চারিদিকে এই যে মঞ্চটা আগে ছিল না, এই মঞ্চটা হওয়াতে যে কোনো অনুষ্ঠান করা যাবে। ভালো লাগছে, এখানে আমরা আসি, অ্যাটমসফিয়ারটা খুবই দারুণ, আমার প্রায় সময় আসা হয়। চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নিয়েই হাত দেন ডিসি হিলে সংস্কারে। বদলে যায় পার্কটির চেহারা। তবে ভবঘুরে ও ভিক্ষুকদের প্রবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, ডিসি হিলের পরিধি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। এটা হচ্ছে যে চিটাঙের প্রাণকেন্দ্র, সবাই আসে, অনেক দূর দূর থেকে আসে, তো সবাই একটু ছেলেপেলেরা কোথায় খেলার তো জায়গা নাই, এখানে এরা খেলতে পারে। যেখানে সেখানে বিভিন্ন রকমের ময়লা পড়ে আছে, তো আমাদের যদি এরকম কোনো ব্যবস্থাপনা থাকতো যে নতুন একটা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনের ময়লাগুলো ফেললো, দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো। আরও যদি কোনো বাগান করা হয় বা এখানে মানুষ যা বসার উপযুক্ত করা হলে জিনিসটা সুন্দর দেখাবে। পহেলা বৈশাখ সহ অনেক উৎসবের মূল প্রাণকেন্দ্র এই ডিসি হিল। কয়েক বছর ধরে ডিসি হিলে সব উৎসব বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ হন সংস্কৃতি কর্মীরা।
তবে এখন থেকে নিয়মিত সাংস্কৃতিক আয়োজনে অনুমতি দানের পাশাপাশি নানা উন্নয়ন পরিকল্পনার কথা জানান নতুন জেলা প্রশাসক। বৎসবরণের উৎসব, সেখানে আমরা থাকবো, সবাই থাকবে, বৎসবরণ হবে, কালারফুল হবে। তো এই মঞ্চগুলো আমি চিন্তা করছি যে কিভাবে আরও বেশি সুন্দর করা যায়। মোট কথা হচ্ছে যে মানুষের একটা স্বস্তির জায়গা, সেখানে ইয়াং জেনারেশনও যায়, তারা যাতে একটা ভালো পরিবেশ পায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির আধার দেবী সরস্বতী। বসন্ত পঞ্চমীর এই তিথিতে মর্তে আবির্ভূত মহাবিদ্যা। মহা আয়োজনে শুক্রবার সকাল থেকেই দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সেখানে অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান ও বিদ্যার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের আশীর্বাদে সৃজনশীল মনা হয়ে উঠুক ধরণী, জ্ঞানের আলোয় দূর হোক হৃদয়ের অন্ধকার, এই প্রার্থনা ভক্তকুলের। মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথি। রাজহংসে চড়ে সহস্র আলোক ছটায় মর্তে অধিষ্ঠিত হন দেবী সরস্বতী। তারই আশীর্বাদে পূর্ণ হবে জ্ঞান, বিদ্যা আর সঙ্গীতের লহরী। দেবীর আবির্ভাব ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে মহা আয়োজন। জগন্নাথ হল মাঠে এবারে স্থাপিত হয়েছে ৭৬টি মণ্ডপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি অনুষদের পক্ষ থেকে নানান সৃজনশীল চিন্তায় তৈরি হয়েছে এসব মণ্ডপ। দেবী বিনা পানির কাছে জ্ঞান, বিদ্যা আর সুরের কৃপা প্রার্থনা করেন শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের পূজা নিয়ে সবার অনেক এক্সাইটমেন্ট থাকে, তো আমরাও প্রতি বছরই এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি। আমরা অনেক মজা করি, এতদিন ধরে আয়োজন করি, আর আজকে হচ্ছে সেই পূজা হয়। বরাবরই খুব ভালো লাগে, এবারের আয়োজনটা আরো বেশি আড়ম্বরপূর্ণ হয়েছে, সেজন্য আরো বেশি ভালো লাগছে। দেবীর কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের যেন দেবী সৎ বুদ্ধি দেন এবং জ্ঞান দান করেন। দেবীর পায়ে পুস্তক রেখে জ্ঞান লাভের প্রার্থনা করেন ভক্তরা। অনেক শিশুর হাতে খড়িও হয় এখানে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সরস্বতী পূজার দিন হাতে খড়ির মাহাত্ম্য অসীম। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের প্রার্থনাও ছিল শিক্ষার্থীদের আরাধনায়। সরস্বতী পূজার দিন যদি হাতে খড়ি দিয়ে সে একটা ছেলে বা একটা মেয়ে যদি তার শিক্ষা জীবন শুরু করে, সেক্ষেত্রে সে জীবনে অনেক সাকসেসফুল হবে। বোর্ড এক্সামগুলো সেগুলো ভালো হোক, আর অ্যাডমিশন টাইম তো জাস্ট অ্যাডমিশনে কোথাও ভালো জায়গায় চান্স হোক, এটাই প্রার্থনা আমার কাছে। সামনে আমি যে কয়েকটা এক্সাম দিব, সবগুলো যেন ভালো রেজাল্ট করতে পারি। মা বাবা যেসব চাওয়া রাখছেন আমাদের কাছে, ওগুলো যেন পূর্ণ হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও মহা আড়ম্বরে পূজিত হন বাগদেবী। পুষ্প, মাল্য, নৈবেদ্যে মহাবিদ্যাকে তুষ্ট করার মন্ত্র জপ হয় এখানেও। দুপুরে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজাপাঠ। শুধু এই বসন্ত পঞ্চমীতেই নয়, বিনা হাতে শ্বেত শুভ্র মহাবিদ্যার ছায়াতলে সর্বদাই জ্ঞান প্রাপ্তির প্রার্থনা করেন ভক্তকুল। দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা হয় জগন্নাথ হলের এই মাঠে। একই সঙ্গে অর্ধশতাধিক মণ্ডপে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তৈরি হয় এক অলৌকিক আবহ, আর সে আবহে দ্রবীভূত হয় মনের সব অন্ধকার। তাই তো বসন্ত পঞ্চমীর এই সকালে ভক্তকুল উপস্থিত হয়েছেন এখানে। বিদ্যা, বুদ্ধির সমস্ত জ্ঞান প্রাপ্তির আরাধনা করছেন দেবী সরস্বতীকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন গাজা পরিকল্পনা যেন ডোনাল্ড ট্রাম্পের রিয়েল স্টেট তৈরির আকাঙ্ক্ষার প্রতিফলন। বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রকাশ করা হয় নিউ গাজা প্ল্যান। উপত্যকায় ঝাঁ চকচকে এক শহর তৈরির রূপরেখা তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পরিকল্পিত গাজায় থাকবে আকাশ ছোঁয়া ভবন, ঝকঝকে রাস্তাঘাট, আধুনিক শিল্পাঞ্চল আর পর্যটন কেন্দ্র। তবে এখানে গাজাবাসীর ভূমিকার নিয়ে কি হবে ট্রাম্পের মাস্টার প্ল্যানে, সেগুলোর কোনো উল্লেখ নেই। ঠিক 1 বছর আগে এআই দিয়ে তৈরি এই ভিডিও প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই নগরী গাজাবাসীর স্বপ্ন নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট উপত্যকাকে যেভাবে দেখতে চান তারই রূপকল্প।
যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসায়ী ট্রাম্পের নজর পড়েছিল বেশ আগেই। বাসিন্দাদের উচ্ছেদ করে গাজায় রিয়েল এস্টেট ব্যবসা আর পর্যটন কেন্দ্র গড়ে তোলার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন বছর খানেক আগেই। মধ্যপ্রাচ্যের নেতাদের আপত্তির মুখে সে সময় সেই খায়েশ ধামাচাপা পড়লেও নতুন পরিস্থিতিতে তেমনই এক পরিকল্পনা হাজির করেছেন তিনি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মানচিত্রের মধ্য দিয়ে উপত্যকার ভবিষ্যৎ কাঠামো তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। নিউ গাজা প্ল্যান অনুযায়ী ২১ লাখ বাসিন্দার বিধ্বস্ত উপত্যকায় তৈরি হবে নতুন শহর। পরিকল্পিত গাজায় থাকবে আলাদা আবাসিক, কৃষি ও শিল্প এলাকা। গড়ে তোলা হবে সুউচ্চ ভবন, ১৮০টি টাওয়ার ব্লক, ডাটা সেন্টার, পার্ক, খেলাধুলার সুযোগ সুবিধা। ভূমধ্যসাগর উপকূল হবে পর্যটন কেন্দ্র। তৈরি হবে সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং মিশর ও ইসরায়েলের সাথে আধুনিক ক্রসিং। মাস্টার প্ল্যান অনুযায়ী ৪ ধাপে হবে সংস্কার ও পুনর্গঠন। রাফা থেকে শুরু হবে কাজ। এরই মধ্যে ৬০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান কুশনার। গাজা অনেক সম্ভাবনাময়। মধ্যপ্রাচ্যে এমন শহর তৈরি হয়েছে আরো, তাই এখানেও সম্ভব ২-৩ বছরের মধ্যেই হতে পারে। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে বলা হয়েছে নিরাপত্তা নিশ্চিতের কথা, আর তাই পরবর্তী লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ। গাজায় যুদ্ধ হয়েছে ২ বছর, কিন্তু সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে অন্তত ২০ বছরের জন্য অনিশ্চয়তায় পড়ত বাসিন্দারা। সামনে প্রধান ইস্যু হলো নিরাপত্তা, নয়তো কেউ বিনিয়োগ করবে না। গাজা সংস্কারে তহবিল গঠনের কথাও জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিসের সদস্য হিসেবে প্রতিটি দেশকে $১ বিলিয়ন দেওয়ার শর্ত দেয়া হয়েছে। তবে আন্তর্জাতিক প্যানেল হলেও এতে পরোক্ষভাবে সর্বময় ক্ষমতার অধিকারী ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ পুরো প্রক্রিয়ায় সম্পূর্ণ উপেক্ষিত ফিলিস্তিনিদের ভূমিকা। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। বিশ্বস্ত বন্ধু ভেবে যাকে পাশে রেখেছিলেন বছরের পর বছর, সেই ডেলসি রদ্রিগেজই বিশ্বাসঘাতকতা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, প্রেসিডেন্টকে আটক করার বেশ আগে রদ্রিগেজের সাথে গোপন সমঝোতা করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনকে মাদুরোর পরবর্তী পরিস্থিতিতে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন দেশটির বর্তমান ভারপ্রাপ্ত এই প্রেসিডেন্ট। গুরুতর এই অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি রদ্রিগেজ। মুখে নিকোলাস মাদুরো তার স্ত্রীকে অপহরণের নিন্দা জানালেও কার্যত এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে। উল্টো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকের সুর তার কণ্ঠে। সবাইকে অবাক করে মাদুরোর রেখে যাওয়া প্রশাসনের উপরই আস্থা রেখেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এমন আচরণে দানা বেঁধেছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। এবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাদুরোকে আটকের আগেই ডেলসির সাথে সমঝোতা করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দেন রদ্রিগেজ। ঘটনার সাথে সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাতে গার্ডিয়ান দাবি করেছে, গত বছর থেকেই কাতারের মাধ্যমে ডেলসির সাথে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, কাতারের শাসক পরিবারের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডেলসি ওয়াশিংটনকে জানিয়েছে, মাদুরোকে উৎখাত করা হলে স্বাগত জানাবে তারা। এই সমঝোতায় ডেলসির ভাই ও দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজও জড়িত ছিলেন। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, উৎখাতের পর সহায়তার আশ্বাস দিলেও মাদুরোকে আটকে পরিচালিত মার্কিন অভিযানে কোনো সহায়তা করেনি ডেলসি। অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে আবার দাবি করা হয়, মাদুরোর আরেক বিশ্বস্ত সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গেও যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্র। মাদুরোর পতনের পর নিরাপত্তা বাহিনী ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি না করতে সতর্ক করা হয়েছিল তাকে। এরই মধ্যে ডেলসি রদ্রিগেজকে সমর্থনের পাশাপাশি মাদুরো আটক ইস্যুতেও অনেকটা নিশ্চুপ রয়েছেন কাবেলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।